আওয়ামী লীগ যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয় তাহলে পরে 1975 সালের পরে 21 বছর পরে তার ক্ষমতাসীন হয়েছে। এবং আমি আপনাদেরকে সাক্ষ্য দিচ্ছি, আমার নাম পাল্টে দিন, যদি আওয়ামী লীগ 42 বছরও ক্ষমতাসীন হয়, আওয়ামী লীগের একটা ঘোরের মধ্যে আছে। দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে যিনি অতিথি হিসাবে রয়েছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, সরকারের রাজনীতি বিভাগের, এবং দায়িত্ব পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও। দর্শক, আমার আজকের অতিথি শিক্ষাবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন স্যার? ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু সমসাময়িক একটা ইস্যু নিয়ে আলোচনা চলে আসতে যাচ্ছিলাম, যা নিয়ে সারা বাংলাদেশ যেমন উত্তাল হয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশও আমরা দেখলাম উত্তাল হয়েছে। ইস্যুটি হচ্ছে ইসকনের ইস্যু। এবং আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি একটা সময় ইসকনে ছিলেন, পরবর্তীতে ইসকন এখন দাবি করছে যদিও যে তাকে বহিষ্কার করা হয়েছিল, তার গ্রেফতারের পর জামিন আবেদন ঘিরে চট্টগ্রাম এর আদালতে বিশাল আমরা দেখলাম যে আলোড়ন তৈরি হলো, সেখানে মারামারি হলো, সহিংসতা হলো, একজন আইনজীবী নিহতের মতন ঘটনা ঘটলো এবং পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে ভারত একটি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস বিজ্ঞপ্তি, আমি দর্শকদের সুবিধার্থে একটু কোট আনকোট করতে যাচ্ছিলাম, তারা বলেছে যে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি দেবতাদের মূর্তি চুরি ও মন্দিরে ভাঙচুরের একাধিক ঘটনা নথিবদ্ধ রয়েছে, মানে তারা নথিবদ্ধ করেছে। এবং এসব ঘটনার হোতারা যেখানে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, সেখানে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনাটা দুর্ভাগ্যজনক। এরপর আমরা ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন দেখলাম, যার অধিকাংশই ভুয়া, এবং রয়টার্সেরও প্রতিবেদন দেখেছিলাম। পরবর্তীতে যদিও প্রেস সচিব উপদেষ্টার তিনি এর রিজয়েন্ডার দিয়েছিলেন, পরবর্তীতে নিউজটি তারা নামিয়ে নিয়েছে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে 5 আগস্টের আগে ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল, এখন সম্পর্কটা আরেক রকম, এবং ভারতকে যথাযোগ্যভাবে বাংলাদেশ তাদের উদ্বেগের কথা বলেছে, ভারত তাতে খুব একটা বেশি পাত্তা দেয়নি এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়নি। সামগ্রিকভাবে কি স্যার আপনার কাছে মনে হয় যে এই যে ইসকনের ইস্যু, ইসকন নিষিদ্ধের দাবি, পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর যে উদ্বেগটা তৈরি হলো, যে সহিংসতাটা তৈরি হলো, এর পেছনে কোনো রকম চক্রান্ত বা বহির্বিশ্বের কোনো মদত থাকতে পারে? কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম একটি ইঙ্গিত দিয়েছেন যে ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে। আদর্শ হিসাবে যে কোনো আদর্শ জি বিশ্বজনীন, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, এভাবে একটা অব্যক্ত অধ্যায় আদর্শ দ্বারা রচিত হয়, কিন্তু এটি বাস্তব হয়ে ওঠে তাদের কার্যক্রমে। ইসকন যে আদর্শ নিয়ে সারা পৃথিবীতে কাজ করছে, সে আদর্শ হিসাবে আমাদের সাথে কোনো দ্বৈততা বা আমরা বলবো আমাদের বৈধতারও কোনো সংকট নেই। কিন্তু সংকটটি অন্যত্র, যখন একটি আদর্শের লেবাসে বা একটি সংগঠনের আড়ালে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য, সাংস্কৃতিক আগ্রাসন বা ব্যতিক্রমধর্মী কোনো কিছুর সৃষ্টি হয়, সেটাই আমাদের কাছে অগ্রহণযোগ্য। ইসকন খুব দীর্ঘকাল ধরে বাংলাদেশে কাজ করছে, কিন্তু এটি আওয়ামী লীগের সময়কালে বেশ বিস্তৃত হয়েছে, শাখা প্রশাখা তাদের গজিয়েছে। এবং আমরা কখনো কখনো এরকম কথা শুনছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় বা এমনকি পদায়নে, এম্পাওয়ারকরণে, কোথায় প্লেসমেন্ট তাদের, সেটাও তাদের অনুমোদনে অনেক সময় হয়। ইসকনের ইন্ধনে বলছেন? ইসকনের সুপারিশে হয়। আচ্ছা। এবং তাদের একটা প্রভাব সর্বত্র, প্রশাসন, রাজনৈতিক অঙ্গন এবং শিক্ষাঙ্গন সর্বত্র তারা ছড়াতে চেষ্টা করেছে। সেটির আদর্শ হলো যে আমাদের বিপরীত আদর্শ। যারা মুসলমান দাবি করি আমরা, ইসলামের আদর্শ হচ্ছে তৌহিদি আদর্শ, অর্থাৎ একটা নিরাকার বা নৈর্ব্যক্তিক
একটা সত্তায় আমরা বিশ্বাস করি। কিন্তু ইসকন প্রকারান্তরে তারা তো হিন্দুইজম, যদিও তাদের একটি লেবাস আছে, যদিও তাদের একটি ভিন্ন রকম বক্তব্য আছে, কিন্তু তারা সেই কাজটাই করছে। সবচেয়ে বড় কথা হলো যে তারা দে আর ফুলফিলিং দি ইন্টারেস্ট, হেজিমনিক ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। পররাষ্ট্রনীতির নির্ধারণে তারা যে এতদিন ধরে কাজ করছিল সেটি তো এখন প্রকাশিত হয়ে গেল। তা না হলে ইসকনের মতো একটা আদর্শবাদী সংগঠনের একজন ব্যক্তিকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করায় তাদের ওই অত উৎকণ্ঠা বা উদ্বেগ নিশ্চয়ই স্বাভাবিক নয়। কিন্তু ইসকন তো এখন বলছে যে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো দায় তাদের সংগঠন নিবে না। তারা বলছে, কিন্তু এটা একরকম দায় এড়ানোর জন্য হতে পারে, এটা কৌশলের জন্য হতে পারে, কিন্তু মূল কথাটি হলো যে ভারত রাষ্ট্রিকভাবে এই জন্য যে উদ্বেগ উৎকণ্ঠা যে ভাষায় প্রকাশ করেছে সেটি সমসাময়িক কূটনৈতিক ইতিহাসে আপনি কোনো জায়গায় এরকম কোনো উল্লেখ পাবেন না। আচ্ছা, একটা উদ্বেগের বিষয় আছে। যেমন ধরেন ভারতে এবারে যে মুসলমানদের প্রতি যে দাঙ্গাগুলো সংগঠিত হয়, মানে নানা ধরনের অপকৌশল করে মুসলমানদের, একটা সময় প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে একটা দুর্ঘটনা বা একটা আপত্তিকর কথা এসছে, তখন আরব ওয়ার্ল্ড থেকেও প্রতিবাদ এসছে, কিন্তু লক্ষ্য করেন বাংলাদেশ কিন্তু প্রতিবাদ করেনি। কিন্তু আপনি এই একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে যদি ভারতের প্রতিবাদ শুনতে হয় আমাদের এরকম, তাহলে পরে বাংলাদেশের পক্ষে তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষা করছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক যুক্তি থেকে বাংলাদেশের জনগণের, বাংলাদেশ সরকারের দায় হচ্ছে না ভারতের মুসলিম স্বার্থ দেখানো, তারা তো শিখিয়ে দিচ্ছে। তাহলে পরে প্রতিদিন বাংলাদেশ সরকারকে রিজন্ডার পাঠাইতে হবে, প্রতিদিন বাংলাদেশ সরকার প্রতিবাদ লিপি পাঠাতে হবে, নিন্দা করতে হবে, তাদের সমালোচনা করতে হবে। সেটা কি স্বাভাবিক? সেটা কি উচিত? এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাড়ায়। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিই যে তারা যথার্থ ভাষায় এর প্রতিবাদ করেছে। আরও উচিত ছিল, সবাই আশা করে ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে প্রতিবাদ করার যে রেওয়াজটি আছে সেটি তারা করতে পারত। এটি সোজা চোখে দেখলে তো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আমরা সোজা চোখে দেখতে পারছি না এই কারণে যে যারা এই যে আইনজীবীকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের আসামিদেরকে ধরা হয়েছে, স্যার ফুটেজ আছে সেখানে, মানে ক্যামেরার দ্বারা ছবি আছে, এই ছবিগুলো কি বলে? সবই তো কথা বলে। সবই যদি কথা বলে তাহলে কি কথা বলে? ওখানে দেখা গেছে যে আমাদের যে পরাজিত স্বৈরাচারের মানে যে প্রতিনিধি, বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এদের প্রতিনিধি এখানে রয়েছে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে অধিকাংশই যারা গ্রেপ্তার হয়েছে তারা ওই মতের এবং ওই পথের। তাহলে পরে আমরা কি এটা অনুমান করতে পারি যে এই যে যারা অংশগ্রহণ করেছে আর যারা দিল্লিতে বসে প্রতিবাদ করছে তাদের সাথে একটি সংযোগ অথবা একটি বোঝাপড়া বা একটি অনুপ্রেরণা বা অনুপ্রবেশের বিষয় আছে? এটা কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আর আবার বারবার করে আমি বলছি যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায় মানে প্রতিবাদ করেছে, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি হুমকি। স্যার, একটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি যেটা বলছেন যে এই ভাষায় একজন ব্যক্তিকে গ্রেফতারের যেভাবে ভারত সরকার প্রতিবাদ করেছে এটি উদ্বেগজনক। আমরা যদি বিজেপি সরকারের সময় দেখি তাহলে দেখব যে বিজেপির সময় অসংখ্য, আপনার কথাতেও কিছুটা চলে আসছিল যে অসংখ্য ঘটনা আছে যেখানে মুসলমানদের উপর হামলা চালানো হয়েছে, অসংখ্য ঘটনা আছে সংখ্যালঘুদের উপর হামলার, এবং অ্যামনেস্টি যার বিরুদ্ধে কথা বলেছে বহুবার বহু সময়। ওই রকম অবস্থায় ভারত সরকার যখন বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দিচ্ছে, এগুলোকে এক ধরনের দ্বিচারিতা বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই দ্বিচারিতা, এ ডাবল স্ট্যান্ডার্ড। আপনি চিন্তা করেন যে তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, সত্যিই কি ভারত ধর্মনিরপেক্ষতা অনুসরণ করে? যেখানে
মানে 1947 সাল থেকে যদি আপনি মানে আমরা রেখাচিত্র দেখি না, এই রেখাচিত্রের যারা যদি আপনি মানে দেখাতে চান তাহলে দেখবেন 1947 সালে যদি 1 থাকে তাহলে পরে এই 2024 সালে ওই কার্ভটি 90-তে পৌঁছেছে, 90-তে পৌঁছেছে। এতটাই উদ্বেগজনক অবস্থা ভারতে প্রকাশ করেছে। তারা সব কিছু কি অদ্ভুত ব্যাপার, অদ্ভুত সংস্কৃতি সে দেশের, যে তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে। বাবরি মসজিদের রেকর্ড, বাবরি মসজিদের ইতিহাস, সেখানে আমি গিয়েছিলাম ভারতে। যদি আপনি রেকর্ড, তাদের প্রত্নতাত্ত্বিক ইতিহাস, তাদের মানে তাদের যে গবেষণা রিপোর্ট বা হাইকোর্ট থেকে যে তদন্ত, কোনো ক্রমেই কোনোভাবেই বলা হয় নাই যে এইখানে বাবর এখানে এই বাবর ধ্বংস করেছেন এই রাম জন্মভূমি। এটা কোনোভাবেই তারা প্রমাণ করতে পারেনি, কিন্তু অন্যায়ভাবে বিজেপি সরকারের কোর্ট সেটি আরোপ করেছে। এবং তারা একটা মানে একটা লোক দেখানো একটা রায় মুসলমানদের জন্য কিন্তু জায়গা দেওয়া হয়েছে, যে তারা সেখানে আরেকটা মসজিদ তৈরি করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই মসজিদের একটা ইটও সেখানে পৌঁছে নেই। তো সবচেয়ে খারাপ লাগে যে আজকাল 2-1 দিনের মধ্যে আপনি খেয়াল করেছেন যে যেখানে 850 বছরের মানে আমাদের যে আজমির শরীফ, এই আজমির শরীফকেও দাবি করা হয়েছে যে তাদের 850 বছরের আগের যে শাসক ছিলেন সেটি ধ্বংস করে সেটার উপর করা হয়েছে। তাজমহল দাবি করছে তারা, কুতুব মিনার দাবি করছে তারা, মানে এক অদ্ভুত সংস্কৃতি। অথচ তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এই ধর্মনিরপেক্ষতা আসলে একটা ভান। এবং কংগ্রেসের কিছুটা সময়টায় তারা মানে একটা সহনীয় পর্যায়ে ছিল, আমি বলছি সহনীয় পর্যায়ে ছিল, বা হিন্দু মুসলিম সম্পর্ক বা ভারতের সাথে তাদের মুসলমান জনগোষ্ঠীর যে একটা সংযোগ, বা সেখান থেকে মুসলিম রাষ্ট্রপ্রধান হওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু ক্রমে ক্রমে যখনই বিজেপি এই ধরনের সরকারগুলো এসছে তখন সম্পর্ক আরও খারাপ হয়েছে এবং এখন তাদের প্রতিনিধিত্বই নেই। আপনি চিন্তা করেন যে ভারতের, আমরা তো এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা জামাতীয় ইসলামী নাকি মানে হিন্দুদের তোষণ করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি। তো সেখানে কোনো জায়গায় মুসলমানদের প্রতিনিধিত্ব নেই। স্যার, আমরা এর আগে যখন দেখেছিলাম, আপনি যেহেতু বাবরি মসজিদের প্রসঙ্গটি আনলেন, তখন পুরান ঢাকাতে ধারণা করা হয়েছিল যে হিন্দুদের ওপর হামলা হবে, কিন্তু বাস্তব অর্থে দেখা গেল যে সেখানে মুসলমানরাই হিন্দুদেরকে প্রোটেক্ট করেছিল। বাংলাদেশেও এক ধরনের আশঙ্কা ছিল এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুর পরে, কিন্তু কোথাও আমরা সহিংসতা বলে কিছুই দেখিনি। এই জনগোষ্ঠীটাকে তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি চিন্তা করেন যে বাংলাদেশে প্রাচীন কাল থেকে এই বদ্বীপে ধর্মীয় উগ্রবাদের স্থান নেই, যে ভাবাবেগ চলে আসছে, ধর্মীয় যে পরিচয় চলে আসছে, এটাই একটা সহনশীলতার প্রমাণ রাখে। 1000 বছর ধরে হিন্দু মুসলমানরা এখানে বসবাস করেছে, মানে বলা হয়ে থাকে হিন্দু থেকে এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েছে, বা বৌদ্ধরা মুসলমান হয়েছে। কিন্তু মানে যে দাঙ্গার পরিবেশ বা যে অসহনশীল পরিবেশ বাংলাদেশের কোথাও কখনো এটা হয়নি। ভারতে মানে বিভিন্ন সময় বিভিন্ন দাঙ্গা হয়েছে এবং পাকিস্তান আমলে এটার একটা ছিটেফোঁটা অনুরণন লক্ষ্য করা গেছে। 64 সালে আদমজি মিলে বা বিহারিদের উপর অত্যাচার হওয়ার কারণে, বিহারি এখানে চলে আসার কারণে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরও সত্যিকারভাবে বাস্তবভাবে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি এমন কোনো দাঙ্গার ইতিহাস আপনি দেখাতে পারবেন না যেখানে মুসলমানরা হিন্দুদেরকে দলন করেছে, অত্যাচার করেছে, হাঙ্গামা করেছে। হ্যাঁ, ছোটোখাটো ঘটনা ঘটেছে এবং দেখা গেছে যে সেখানে কোনো প্রাণহানি হয়নি। বা মানে ওই আমার তো বলতে ইচ্ছা করে যে যারা এখন দিল্লি থেকে আশকারা দিচ্ছেন, মানে যারা নীল নকশা আঁকছেন, তারা একটা হিন্দু যুবকের নামে একটা পোস্ট দিল ইচ্ছাকৃতভাবে, মনে হয় ওখান থেকে নির্ধারিত যে তোমরা দিয়ে দেখো, ধরেন প্রফেটকে অপমান করে একটা পোস্ট দিল একটা হিন্দু ছেলে। এটা স্বাভাবিক নয়
এখন এ ধরনের ঘটনা ঘটেছে, রামু বা ব্রাহ্মণবাড়িয়া এখানে এ ধরনের ঘটনা ঘটেছে, যেখানে দেখা গেছে যে হিন্দুরা ছেলেরা দিয়েছে, কিন্তু সে তো স্বাভাবিকভাবে দেওয়ার কথা। তাদের মনে রাখতে হবে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজে বসবাস করছে, এই মুসলিম সমাজটি সহনশীল সমাজ। শূদ্রদের মতো এরকম না যে শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ে পড়ে তাহলে পরে স্নান করে পবিত্র হতে হবে। আর মুসলমান তো একই কাতারে যায়, দাঁড়িয়ে নামাজ পড়ে, বাচ্চা ফকির ভেদ নাই, ভেদ নাই, ভেদ নাই। তো সেখানে এই যে সাম্প্রদায়িকতা তারা আমদানি করছে, উস্কে দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের মুসলিম সহনশীল সংস্কৃতির, সমঝোতা সংস্কৃতির একটি প্রভাব রয়েছে, কিন্তু ভারতে যেহেতু হিন্দুত্বের প্রভাবটা অসম্ভব রকমের বৃদ্ধি পেয়েছে, সেই জন্য এখন একজন মুসলমান সে গরুর গোশত রেখেছে কিনা তার ফ্রিজে, সেই অপরাধে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এ তো গল্প নয়। একজন মুসলমান মানে সেই যে কৃষ্ণ নাম, সেই চরিত্র নিশ্চয়ই ভারতের সব জায়গায়, সেই ভারতের সব জায়গায় আছে। তো সে তুলনায় সব জায়গায় মনে হয় নেই স্যার। সব জায়গায় দক্ষিণেও আমি গিয়েছি, দক্ষিণে অনেকটা কম, কিন্তু উত্তরে যেখানে মানে তাদের হিন্দু ধর্মের লালন ভূমি, সেখানে তারা একজন শাসক, একজন শাসক মোদি কি করে সরাসরি মুসলমানদের মধ্যে নির্বাচনের আগে একেবারেই অগ্রহণযোগ্য আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীও যদি ক্ষমতায় যায় তাহলে পরে তো তারা একথা বলবে না। ওই যে জামাতের আমির সাহেব বলেছেন না যে বাংলাদেশে তারা মানে একটা শান্তির, সুস্থিতির এবং একটা পারস্পরিক সহনশীল সম্পর্কের ভিত্তিতে মানে ভারতের সাথে সম্পর্ক করতে চান বাংলাদেশে, তাই হবে। সেইটাই কিভাবে সম্ভব? মানে ভারতের সাথে, ভারতকে তো আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না, আমাদের সবচেয়ে নিকটতম, সবচেয়ে বড় প্রতিবেশী। সম্পর্কটা তাহলে কিভাবে পাশাপাশি থেকে করে ফেলা যায়? মানে বাদ দিয়ে তো আর কিছুই করা সম্ভব না। এটা তো সবাই আমরা বলি যে আমরা তো উই ক্যানট চেঞ্জ আওয়ার নেইবার। ভারত আছে, আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, চারিপাশে জড়িয়ে আছে, থাকবে। সেখানে যে কথাটা আমরা সবসময় বলি যে মানে তার স্বার্থে আমরা ব্যাঘাত সৃষ্টি না করি, আমাদের স্বার্থে সে ব্যাঘাত সৃষ্টি না করুন। পারস্পরিক সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা যে সম্পর্ক, ওই যে সুষমা স্বরাজ তাকে জানি বলছিল যে परसी पहले लेकिन বাংলাদেশ সবচেয়ে পহলে। তো বাংলাদেশ সবচেয়ে যে পহলে যে আমরা যে দেখলাম, তো সবচেয়ে পহলে কি কারণে? সবচেয়ে পহলে শত্রুতা করার জন্য। তো সহযোগিতার সম্পর্ক আমরা পাচ্ছি না। এমনকি আপনি পেঁয়াজ আমদানি করবেন, যখন আমাদের পেঁয়াজের দাম বেড়ে গেছে তখন তারা বিধিনিষেধ দিচ্ছে যে পেঁয়াজ মানে রপ্তানি করা যাবে না। তো প্রতিটি ক্ষেত্রেই তাদের একটি নাবোধক, একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। বাংলাদেশের যে কোনো বিষয়কে মানে রূপ, রস, গন্ধ দিয়ে ফুলিয়ে পাপিয়ে সেখানে তারা বিরাট আকার করে প্রচার করে, যাতে বাংলাদেশে উত্তেজনার ব্যবস্থা সৃষ্টি হয়। সেই উত্তেজনাকে কেন? আমার মনে হয় যে তারা এখন এত জোরে সোরে, এত নগ্নভাবে নামছে 2000 আমাদের এই 5ই আগস্টের পরে, যে আমার মনে হয় যে একটা বিপজ্জনক প্রবণতা, হস্তক্ষেপের একটি নমুনা, হস্তক্ষেপের একটি অজুহাত তারা তৈরি করতে চায়। আমরা গতকাল শুক্রবার জুমার নামাজের পরে দেখলাম যে অনেক জায়গাতে হুজুররা আন্দোলন করেছেন। এই বিষয়টিকেই আপনি কিভাবে দেখছেন? আপনাকে প্রথমেই বলেছি যে আদর্শ হিসাবে তো এটি কোনো ব্যাখ্যায় বা কোনো বিশ্লেষণে খারাপ কিছু নয়। ইসকন বারবার বলছে যে আমরা শান্তিপূর্ণ অবস্থায় আছি। খারাপ কিছু হচ্ছে তাদের কার্যক্রম। এখন বাংলাদেশে তাদের কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। এই কারণে যে তাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই। তবে আপনি আইনগতভাবে বলতে পারেন যে নিষিদ্ধ করেই কি নিষিদ্ধ ফলাফল লাভ করতে পারবে? কিভাবে তাদের কথা এবং কাজে মিল নেই? তারা বলছে শান্তির কথা, সম্প্রীতির কথা, কিন্তু আমরা দেখছি যে শান্তি সম্প্রীতির নামে তারা মুসলিম বিরোধী উদ্বেগ এবং উদ্দেশ্যমূলকভাবে তৎপরতা চালাতে। বিশেষ করে 5ই আগস্টের এই সরকার পরিবর্তনের পরে এই বৈশ্বিক পর্যায়ে বা আপনি বলেন আঞ্চলিক ভৌগোলিক
বা যেটাকে আমরা জিওপলিটিক্যাল অ্যাপ্রোচ বলি, সেইভাবে বাংলাদেশ সম্পূর্ণ একটি বিপরীত ধারার সৃষ্টি হয়েছে। এটি ছিল ভারতের আশ্রিত একটি রাষ্ট্রের মতো, কিন্তু এটি এখন কি বাংলাদেশের সেই অবস্থান কি আছে? এটি বাংলাদেশের কি ভারতের আশ্রিত রাষ্ট্র? সেখানে একজন প্রফেসর মোহাম্মদ ইউনূস তো শক্ত কথা বলতে পারেন, সুতরাং তাদের স্বার্থ সম্পূর্ণভাবে এই যেটাকে আমরা প্রভাব বলয় বলি, এই প্রভাব বলয় থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে। এই দাপট, এই যে আমাদের যে এই চেষ্টাটা তারা সহজে কোনো ক্রমেই গ্রহণ করতে পারছে না। তাদের অনুকূলে যে অবস্থাটি ছিল, আপনারা লক্ষ্য করেন বাংলাদেশ তো এই ভারতের একটি পূর্ব প্রান্তের একটি দেশ, কিন্তু চারিদিকে যে রাষ্ট্রগুলো ছড়িয়ে আছে কোনোটিরই সাথে ভারতের কোনো সুসম্পর্ক নেই। তার কারণ তাদের আধিপত্যবাদী আগ্রাসী যে হস্তক্ষেপের নীতি, তারা মালদ্বীপে সৈন্য পাঠিয়েছিল, কিন্তু কি পরিণতি হয়েছে? তাদেরকে তো কান ধরে আবার ফেরত আসতে হয়েছে। পাকিস্তানের সাথে চিরবৈরিতা আছে, সেটা না হয় আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করব। শ্রীলঙ্কা কি হয়েছে? শ্রীলঙ্কায় সৈন্য পাঠাতে গিয়ে রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন। শ্রীলঙ্কায় শুধুমাত্র সৈন্য প্রেরণের কারণে রাজীব গান্ধীকে মরতে হয়েছে। কি খবর নেপালের সাথে? নেপালের যেখানে একমাত্র ভারতের বাইরে একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ভারত বিরোধী মনোভাব সেখানে প্রবল, বার্মার সাথে সম্পর্ক একই রকম। তাহলে পরে ভারত যে একটি আগ্রাসী শক্তি, ভারত যে একটি আধিপত্যবাদী শক্তি, ভারত যে একটি অবন্ধুসুলভ রাষ্ট্র, এটা কি বলতে আমাদের দ্বিধা করে? জনগণের সাথে বন্ধুত্ব হবে, তারা বলছে বলে কথা। বাংলাদেশের বন্ধুত্ব কি শেখ হাসিনার সাথে? বাংলাদেশের বন্ধুত্ব কি আওয়ামী লীগের সাথে? বাংলাদেশের বন্ধুত্ব হতে হবে জনগণের স্বার্থে। আমরা তো বলি পিপল টু পিপল রিলেশন। তারা কথা বলে এই 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 2024 সালের এই পরিবর্তনের পরে তারা কিন্তু বলেছে যে বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক, কিন্তু কাজটা কি দেখাচ্ছে? একজন শেখ হাসিনাকে, যিনি বাংলাদেশের মানুষের বৈরী ব্যক্তি, বা বাংলাদেশের মানুষের কাছে আমি এমন কোনো লোক এখনো কখনো দেখিনি যে শেখ হাসিনার পক্ষে কথা বলছে। তো যারা আওয়ামী লীগ তারা তো একটু বলবে, কিন্তু তারা তো ভয় পায় এখন কথা বলতে, বা তারা লজ্জায় শরমে বলে না, খুঁজে পাওয়াটাও কঠিন। কিন্তু তারা সেবাটা বুঝছে না যে বাংলাদেশের 90% জনগণ, সে আওয়ামী লীগের কিছু অংশ সহ এখন ভারত বৈরী। এই ভারত বৈরিতাকে কিভাবে মিত্রতায় পরিণত করতে হয়, সেই চিন্তা যদি ভারতের লোকেরা করে, ভারতের কূটনীতিকরা করে, সাউথ ব্লক করে, তাহলে পরে আমরা বুঝবো, আমরা চিন্তা করতে পারবো যে না, তারা একটি সঠিক এবং যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের দেখবে পররাষ্ট্র নীতির বিষয় হচ্ছে আপনার ন্যাশনাল ইন্টারেস্টকে নিশ্চিত করা। সেই ন্যাশনাল ইন্টারেস্ট কি? সেই ন্যাশনাল ইন্টারেস্ট প্রথমত ভারতের সাথে ভারতের স্পর্শকাতর সম্পর্ক আছে। আমরা বলি যে 7 সিস্টার্সের কারণে বাংলাদেশ অতিক্রম করে 7 সিস্টার্সে যদি তারা সহজে সম্পর্ক করতে পারে, ট্রানজিট দিতে পারে, বাণিজ্যিক সম্পর্ক করতে পারে, 7 সিস্টার্স ভালো থাকবে। তারা সেখানে আপনি জানেন 7 সিস্টার্সের প্রতিটি কন্যাই তাদের বিদ্রোহী। সুতরাং এই বিদ্রোহ অবদমনের জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার। আমরা সহযোগিতা করতে রাজি আছি, জনগণের পক্ষ থেকে রাজি আছি। আমরা তো বৈরিতার সম্পর্ক সৃষ্টি করতে চাই, কিন্তু সেই জন্য জনগণের প্রতি তাদের সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ইকুয়াল রিলেশন। আপনার এই যে আমরা পঞ্চশীলার কথা বলি, যে একে অপরের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে স্বীকৃতি দেওয়া, একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এটা এই ব্যক্তির যে বিষয়, যে তাদের বিবৃতি, এটা একেবারেই নগ্নভাবে প্রমাণ করে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে, একেবারে প্রমাণ্য করেই তারা করছে। এই ঔদ্ধত্য তারা কোথায়? তাহলে বাংলাদেশের মানুষের কি ঔদ্ধত্য নেই? বাংলাদেশের মানুষের কি সাহস নেই? বাংলাদেশের মানুষের কি মর্যাদাবোধ নেই? তারা সেদে শত্রুতা ক্রয় করছে। স্যার, এবার আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চলে আসতে যাচ্ছিলাম। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে 5 আগস্টের বিপ্লবের 3 মাস হতে না হতে আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে, এবং তিনি বলছেন
যে বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে, কিন্তু তার ফল কি এই বাংলাদেশ? 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে, একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছে, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। আমরা 5 আগস্টের পরে শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখলাম। একদম শুরুর থেকেই প্রথমে এইচএসসি পরীক্ষা পেছাতে হবে, প্রথমে এইচএসসি পরীক্ষার বাতিল করতে হবে, যারা পাশ করলো না তারাও যে আন্দোলন করলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি করছে। কয়েকদিন আগে আবার ঢাকার কাছাকাছি আরও 2টা কলেজ মারামারি করলো। মানে এক ধরনের সংঘর্ষ হচ্ছে, সেখানে আহতের ঘটনা ঘটছে। সার্বিকভাবে শিক্ষাঙ্গনের এই অস্থিরতাকে আপনি কিভাবে দেখেন? অনেকেই বলছেন যে হয়েছে তো, সরকার গঠন হয়েছে, শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাক, কিন্তু ক্লাসেও যাওয়া যাচ্ছে না, রাজনীতির সাথেই শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে। আপনি সর্বমোট সার্বিকভাবে বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি আপনাকে মনে করিয়ে দিই যে আমাদের এই যে ভূগোল, এর ইতিহাস কিন্তু সুখকর নয়। অর্থাৎ যে জনসমষ্টি বাংলাদেশ নামক রাষ্ট্রের অধিবাসী, তারা প্রাচীন কাল থেকেই একটি অস্থির এবং অরাজক জাতি বলে সুনাম দুর্নাম কুড়িয়েছে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মোগল সম্রাটের পৃষ্ঠে, তিনি তার জীবনী বাবরনামা, তুজুকি বাবর বা বাবর নামায় বলেছেন যে বাঙ্গাল নামে একটা মুলুক আছে, সেখানে একটা পাগলও যদি লাফ দিয়ে বলে যে আমি রাজা, তাহলে তার সমর্থক পাওয়া যায়। এখানে একটা অস্থির দেশ। তো আরেকটা দুর্নাম আমাদের এই যে আমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে জানি না, আমরা শাসিত হওয়ার জাতি। এটাই তো 50 বছর প্রমাণিত হয়েছে। স্বাধীনতার পরে যেটাকে আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলি, শান্তি, সুখ, স্থিতিশীলতা বলি, সেটি তো অর্জিত হয়নি। এবং অর্জিত না হওয়ার কারণ কিন্তু, মূল কারণ এই জনচরিত্র 1 নম্বর। 2 নম্বর হলো রাজনৈতিক নেতৃত্ব। 3 নম্বর হলো যে আমাদের এই সুশিক্ষার অভাব। এইভাবে অনেক কারণ দর্শানো যায়। বাংলাদেশের এই আগস্ট বিপ্লবের পর আমরা দেখলাম এটা একটা প্যান্ডোরাস বক্স। মানে বাংলাদেশের এই 15 বছরে, বিগত আওয়ামী লীগের 15 বছরে যে আমাদের ছাত্ররা, আমাদের আনসারদের, আমাদের পুলিশদের, আমাদের শ্রমিকদের, আমাদের শিক্ষকদের কোনো দাবির কথা মনে ছিল না। এখন প্লাবনের মতো, রীতিমতো প্লাবনের মতো দাবি নামা উত্থাপিত হচ্ছে। প্রতিদিন আপনি প্রেস ক্লাবে যান, আপনি দেখবেন যে মানে ডজন ডজন প্রতিষ্ঠান তাদের দাবি নামা এখন করছে। তার মানে হচ্ছে এই যে আমি বললাম যে মানে দায়িত্বহীনতার এই দেশ। তো আমার একজন স্বজন মাঝে মাঝে বলেন যে দায়িত্বহীনতার মতো মহাসুখ আর নাই। আপনার ভাই রোগে মরছে, যে সেই কবিতার ভাষায় করোনা ভাইয়ের সেবা, তো সেটা তো করলে তো আমি মরে যেতে পারি আর কি। সুতরাং মানে দাবি উত্থাপনের সুবর্ণ সুযোগ। এখন তার আওয়ামী লীগ নেই। আওয়ামী লোকেরা, এটা একটা প্লাস পয়েন্ট যে লোকেরা মনে করে যে আমরা যদি দাবি না নিয়ে যাই, সচিবালয় আক্রমণ করে, অন্তত গুলি করবে না। তো এই যে গুলি করবে না, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু এই যে আপনি দায়িত্বহীনতার সাথে অসম্ভব 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 দাবিনামা উত্থাপন করছেন নিত্যদিন, কার কাছে, কোন রাষ্ট্রের কাছে, কোন সরকারের কাছে, কোন পরিবেশে, সেই দায়িত্ব জ্ঞান আমাদের মধ্যে নেই। এখানে চৌকিদাররাও বিদ্রোহ করে। তো এটাকে আমরা লেজিসফেয়ার, অবাধ স্বাধীনতা তো স্বাধীনতা নয়। আমরা তো হবসকে, আমরা তো ওই যে রুশুকে উদ্ধৃত করে বলি না মাঝে মাঝে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইজ ইন চেঞ্জ। আমাদের আইন আছে, কানুন আছে, শৃঙ্খলা আছে, বিধিবদ্ধ রীতিমতো কোর্ট আছে ইত্যাদি, কিন্তু কারো কাছে যাবে না সে দাবিনামা। অবস্থা কি এখনই মানে আদায় করিতে হইবে। 5ই আগস্টের পরে সচিবালয়ে কী ঘটনা ঘটেছে, যাদেরকে আমরা দায়িত্বশীল বলি, ব্যুরোক্রাসির একটি অংশ, তারা মানে আমার এক মানে ভাইস চ্যান্সেলর সহকর্মীর ভাষায়
তারা তো প্রমোশন লইয়া লইছে। একজন ভাইস চ্যান্সেলর আমার সময় 100-150 লোক একত্রে প্রমোশন দিয়েছে। তা ভাইস চ্যান্সেলরদের মিটিংয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি 100-150 লোক এই যে প্রমোশন দিলেন, কারণ কেউ কিন্তু আমি তো দেই নাই ভাই, কি ওরা লই লইছে। তো এখন সচিবালয় প্রমোশন তো লইয়া লয়। তারপরে এই যে ডিসির পোস্টিং নিয়ে যে ঘটনাটি ঘটল, কি করে আপনি একজন ডিসিরা হচ্ছে, আমরা তো জানি যে চাকরির মধ্যে কি ওসি আর ডিসি। তো এই ওসি আর ডিসির যে ব্যবহার, ডিসির যে ব্যবহার, যে তারা যে মারামারি করলো, তারা যে ফাটাফাটি করলো, তারা যে এই কাণ্ড কারখানা করলো, তাকে কী প্রমাণিত হয়? একজন ডিসি সে কি এই আচরণ করতে পারে? এটা কি কাঙ্ক্ষিত আমাদের কাছে? সেটা না। এই জনচরিত্র এটা একটা বিরাট সমস্যা আমাদের জন্য, এবং কেউ কোনো দায়িত্ব নিতে রাজি না। জিন্দাবাদ। সরকার কি করতে পারে এমন বিশৃঙ্খলা দাবি দেওয়ার এই ক্ষেত্রে? অবস্থায় কারণ সরকার তো জনমানুষের সমর্থন নিয়ে এসেছে, জনমানুষের কথা শোনাটাও তার দায়িত্ব। এটাতে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের এই যে সরকারটি, মানে বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থন ধন্য, বা তাদের অন্তর থেকে অন্তঃস্থল থেকে তাদের প্রতি সমর্থন সহযোগিতা আছে। কিন্তু সেই সাথে এই যে অংশের কথা আমরা বললাম, বাংলাদেশের একটি আমরা বলি না যে একটি মেষপালের মধ্যে হাজারো মেষ চড়ছে, এর মধ্যে একটা গুতনো মেষই তো যথেষ্ট। একটি গুতনো শিংওয়ালা মেষ যদি থাকে, সব গুতায় না, তো এরাও এরকম একটা গুতানোর মানে একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এবং সবাই আমরা বুঝি যে এটার দুটি কারণ। একটা হলো আমরা বলছি যে জনচরিত্রের একটা বাধাহীন, দায়িত্বহীন এবং মানে একটা 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 নেগেটিভ ক্যারেক্টার, এই তো একটা বলেছি একটা। দ্বিতীয় কারণ হলো যে বাংলাদেশের সত্যি সমস্যা আছে। এই সমস্যাগুলো মানে তাদেরকে তাড়িত করে। তৃতীয় মনে হয় যে তিনি মাঝে যিনি পালিয়ে গেছেন, তিনি মাঝে তো ওই যে মানে কথাবার্তা চালনা করে না, যে এই তো মানে টুপ করে ঢুকে পড়বো, কাছেই আসি ইত্যাদি। তো এইগুলো বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে তো সব মানুষরা তো বোঝে না। আওয়ামী লীগের একটা ঘোরের মধ্যে আছে। ঘোরের মধ্যে বোঝেন যে কোনো লোক যে কোনো পার্টি করলে, বা যে কোনো মুরিদের যদি শিষ্য হয় আর পীরে যদি মুরিদ হয়, যে কোনো একটা ঘরানায় যদি হয়, আপনি মানে অতি মাত্রিক আদর্শগ্রস্ত ব্যক্তি যদি হয়, ঘোরের মধ্যে থাকে, সে তার চোখ দিয়ে, মানে বলছেন আওয়ামী লীগ এখনো ঘোরে আছে, এখনো ঘোরের মধ্যে চোখ দিয়ে অন্য কিছু দেখে না, সে আওয়ামী লীগই দেখে। এবং তার নেত্রী বলছে। এটা কি কারণে হয়েছে? এই কারণে হয়েছে যে গত 15 বছরে যখনই নির্বাচন হয়েছে তখনই আমাদের আশা জেগেছে, এই বুঝি শেখ হাসিনার পতন হলো। 2014 সালে এরকম হয়েছে। 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনে যখন বিএনপি জিতে গেল, তখন মানে মানুষ তো আসলে উদ্বেগ হলো। আপনি দেখলেন এপিএস পালাই গেল, এবং আমাদের মতো ছোটোখাটো লোকও বেশি সালাম পেতে শুরু করলাম। চেয়ারম্যান ফোন করে বললেন যে স্যার আমাদের দেখেন আর কি। তার মানে হচ্ছে একটা আবহাওয়া তৈরি হয়েছে। সেই আবহাওয়াকে একেবারেই উল্টে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় রয়ে গেলেন। 2018 সালে তিনি কি করলেন? তিনি বললেন, মানে ডক্টর কামাল হোসেনের মতো এত নামী এবং একজন বরেণ্য ব্যক্তিকে সামনে রেখে তিনি বললেন যে আমি জাতির পিতার কন্যা, আমাকে বিশ্বাস করুন। তিনি কি বিশ্বাস রেখেছিলেন? 2024 সালে তো ডামি নির্বাচন করলেন। অর্থাৎ এই সব কার্যব্যবস্থার মাধ্যমে, তার মাধ্যমে যে কুমন্ত্রণা আছে, কুবুদ্ধি আছে, এই কুটনা বুড়ি সুলভ যে গল্পের কথা আমরা শুনি না, সেই সব আছে। সেটা নিয়ে মানুষ, আওয়ামী লীগের লোকেরা ঘোরের মধ্যে আছে যে সত্যি যদি আসে তাহলে তো ভালোই হয়, আসবে মনে হয়। এই ঘোরটা তাদেরকে, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জনসাধারণের কাছে, আওয়ামী লীগের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে আপনারা এটি বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়, তাহলে পরে 1975 সালের পরে 21 বছর পরে তার ক্ষমতাসীন হয়েছে। এবং আমি আপনাদেরকে সাক্ষ্য দিচ্ছি, আমার নাম পাল্টে দিয়েন, যদি আওয়ামী লীগ 42 বছরও ক্ষমতাসীন হয়, কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতাসীন হবে না, যেমন মুসলিম লীগ।
হয়েছে। মুসলিম লীগ কি 1937 সালে ভোট পায়নি? 1946 সালে বিপুল ভোটে অগ্রসর হয়নি? 1954 সালে কি হয়েছে? তাদের যে কবর রচিত হয়েছে, সেই কবর থেকে তারা আর উঠে আসতে পারেনি। আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এবং কখনোই কোনোদিনই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ফিরে আসবে না। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ 42 বছরে ক্ষমতায় আসতে পারবে নাকি তা নিয়ে সন্দেহ আছে। এইরকম সময় আমরা দেখলাম যে একটা পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে। তো যেই দল ভোটে এসে ক্ষমতাতে আসতে পারবে না, সেই দল নিষিদ্ধের দাবি উঠছে কেন? আমার কাছে জিনিসটা আবার বিএনপি আওয়ামী লীগকে মনে হচ্ছে সেফ করে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে না, রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নেই। একটা আপনি তো দেখতে পাচ্ছেন যে বিএনপি কিন্তু এখন ভার্চুয়ালি ক্ষমতায়। এর অর্থ হচ্ছে এই যে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তী সরকার জানে বাংলাদেশের এই একটি বালকও এখন বোঝে যে ভবিষ্যৎ নির্বাচনে, যে কোনো নির্বাচনই হোক, যেভাবেই হোক না কেন, বিএনপি উইল বি ইন পাওয়ার। এই জন্য কি বিএনপির একটা অংশ অলরেডি দখলদারি, চাঁদাবাজি শুরু করে দিয়েছে? মানে তারা তো 15 বছর 17 বছর না খেয়ে আছে, সুতরাং তারা এইভাবে যুক্তি কেউ এইভাবে দেয় আর কি, যেটা কুযুক্তি আর কি। যাই হোক, এটা একটা ভালো কথা যে বিএনপির যে শীর্ষ নেতৃত্ব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম, তারা তো দেখছি যে হয়রান হয়ে যাচ্ছেন। এই যে উচ্ছৃঙ্খল তাদের লোকজন, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মানে তারা খুবই চেষ্টা করছেন এবং এর মধ্যে বোধহয় প্রায় 200 লোক বহিষ্কৃত হয়েছে, 1200-র মতো লোক বহিষ্কৃত হয়েছে। এটা একটা বড় ধরনের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা বড় একটা সংযোজন যে তারা কিন্তু মানে এটা ভালো পদক্ষেপ নিয়েছে। আরেকটা ভালো পদক্ষেপের কথা বলি আমি, এতক্ষণ তো আমরা এই মানে এই যে সমস্যার কথা বলি না, এর মধ্যে একটা ভালো একটা আলোর দিক, যে মানুষ বলে না যে এই মানে আমরা কি বলি যে টানেলের অবশেষে একটু আলোর রেখা, সেই আলোর রেখাটার কথা আপনাকে বলি। সেটা হচ্ছে এই যে নির্বাচনের পূর্বে, অর্থাৎ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে তারেক রহমান ঘোষণা করেছিলেন যে যারা আন্দোলনরত থাকবে আগামী নির্বাচনে পরাজিত হোক অথবা জিতে আসুক, আমরা তাদেরকে নিয়ে জাতীয় সরকার করব। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে ভাবলাম যে এখন তো একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন তো নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ বিএনপি আসবে, এককভাবে মানে নিরঙ্কুশভাবে বিএনপি আসবে ক্ষমতা, এতে তো কারো সন্দেহ নেই। তো তখন কি তারেক রহমান এই কথা বলবেন? আমি সত্যিই তাকে ধন্যবাদ দিই, দূরদর্শী সম্পন্ন। আমার মনে হচ্ছে এখন তাদের পদক্ষেপগুলো ইতিবাচকই হচ্ছে। তিনি বললেন যে হ্যাঁ, নির্বাচনের পরে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের প্রসঙ্গ যেহেতু বারবার আসছে, তারেক রহমান বলছেন যে নির্বাচনের পরে জাতীয় সরকার হবে। তার মানে কি যে সমস্ত সবকিছুকে তিনি কন্টেইন করতে চাচ্ছেন, ধারণ করতে চাচ্ছেন, একটা ন্যাশনাল কনসেনসাস যেটাকে আমরা বলি জাতীয় ঐক্যমত্য, সেটি সৃষ্টি করে আরও হয়তো 5 বছর, আমি বলবো 5 বছর, কমপক্ষে 5 বছর জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠিত হোক, জাতীয় সরকার প্রতিষ্ঠিত হোক। পৃথিবীর বিভিন্ন জাতি যুদ্ধকালীন সময়ে ব্রিটেনে বা পৃথিবীর ইউরোপীয় রাষ্ট্রগুলোতে, এবং এই তো আমাদের কাছে শ্রীলঙ্কায় আপনি জানেন তো যে জাতীয় সরকার রয়েছে। সুতরাং আমাদের এই জাতীয় সরকারের ধারণাটি এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমি বলবো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে রাজনৈতিক দলগুলো আছে, যেমন এখন আবার মানুষ চিন্তা করছে বিএনপি ভার্সেস জামায়াত ইসলামী, আর তো কোনো কেউ ময়দানে নেই, তা বিএনপি ভার্সেস জামায়াত ইসলামী। তা আমি মনে করি যে বা আবার 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 যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করতেছে। তো আবার ওই একই কথা যে বাংলাদেশে যত সমস্যা আছে, হাজারো সমস্যা, হিমালয় পর্বত প্রমাণ সমস্যা, সেই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য আপনাকে ডান বাম, ইসলাম অন ইসলাম, মানে জাতীয়তাবাদী গণতন্ত্রী সব কিছুকে একাত্র করে আগামী 5 বছর যদি আপনি একটা জাতীয় সরকার পরিচালনা করতে পারেন, তাহলে পরে জাতীয় সংস্কার এগিয়ে যাবে, জাতীয় প্রতিষ্ঠান স্থিতিশীলতা অর্জিত হবে এবং আমাদের সংস্কারগুলো পরিপূর্ণতা লাভ করবে। তারেক রহমানের প্রসঙ্গ বারবার আসছিল, উনি দেশে ফিরছেন না কেন? মানে আপনার কি কোনো ধারণা আছে নাকি যে বিএনপির পক্ষ থেকে যদিও বলছে যে মামলা
শেষ করে তারপর আসবো, উনি কি এখন তার মানে মামলা ফেস করতে ভয় পাচ্ছেন নাকি গ্রিন সিগন্যাল পাচ্ছেন? আমার মনে হয়েছে যে তিনি মাহমুদুর রহমানের পথ ধরেছেন। আচ্ছা, তা আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান, আপনারা খেয়াল করেছেন যে তাকে আমরা যতটা জানি তাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনি আসুন আদালত আত্মসমর্পণ করুন, আপনাকে জামিন দিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি এক্সিকিউটিভ অর্ডারে মুক্ত হতে চান নাই, তিনি চেয়েছেন বিচারালয়ের মাধ্যমে মুক্ত হতে, এবং তাই তিনি করেছেন। আপনারা জানেন জেল খেটেছেন উনি, কয়েকদিন জেল খেটে তারপরে তাতে এটা একটা স্ট্যান্ড আপনি বলতে পারেন, একটা স্ট্যান্ড যে ওই সময় যদি ধরেন 5 আগস্ট আমরা মুক্ত হলাম, 6-7 আগস্ট বা 8ই আগস্ট বা সপ্তাহের মধ্যেও যদি মানে তারেক রহমান আসতেন, কে তাকে রুখবে? লক্ষ লক্ষ মানুষ তাকে বিমানবন্দরে স্বাগত জানাতো। কিন্তু তিনি মনে করলেন যে এইভাবে নয়, আইনের মাধ্যমে তাকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক তদ্রূপভাবে তিনি আইনের মাধ্যমেই সিদ্ধ হবেন। সেটা তো একটা স্ট্র্যাটেজি বলে আমার মনে হয়, এবং আমার ধারণা যে খুব শীঘ্রই, খুব বেশি সময় লাগবে না, এইসব মামলাগুলো আপনারা পত্রপত্রিকায় যারা রিপোর্ট রাখেন মামলা হয়ে যাচ্ছে। জাতীয় সরকার এবং জাতীয় ঐক্যের কথা চলে আসছিল আপনার কথাতে। তো জাতীয় সরকার গঠন করতে গেলেও আগে নির্বাচন দরকার হবে, যদিও এখন তো ইসি গঠিতই হয়ে গেছে। তো সরকার ওই নির্বাচনের দিকে কতটুকু এগোচ্ছে বলে মনে হলো? কি কি সংস্কার তার আগে করে নেওয়াটা প্রয়োজন? যদিও বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলও, অনেক রাজনৈতিক দল বলছে যে কিছু সংস্কার নির্বাচিত সরকারের হাতে রেখে দেওয়া ভালো। আবার আমাদের হিস্ট্রি এটাও বলে যে 91 থেকে বিভিন্ন সংস্কারের জন্য কমিশন হয়েছিল, কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত কোনো কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন করে না। এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতা থেকে আমি আপনার একটা ব্যালেন্সের পরামর্শ দিই, বা আমি বিভিন্ন জায়গায় কথা বললে ওইভাবেই বলি যে একেবারে আদি অনন্তকালের জন্য এই সরকারকে, এই মধ্যবর্তী সরকারকে আমরা সময় দেব, সেটি ধারণ করার সময়, ধৈর্য, সহ্য আমাদের নাই। বাংলাদেশের জনগণ মনে হয় কোনো সরকারই 4-5 বছরের বেশি চায় না। সুতরাং আপনাকে একটা মধ্যপন্থা বেছে নিতে হবে। মধ্যপন্থা কি? আমার মনে আছে 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত পাকিস্তানে কনস্টিটিউশন মেকিংয়ের জন্য লেগেছে 9 বছর, শুধুমাত্র শাসনতন্ত্র প্রণয়নের জন্য লেগেছে 9 বছর। সেই লিগেসি তো আমাদের আছে। সুতরাং আমি মনে করি যে 1948 সালে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি ঘোষণা করেছিল সাম বেসিক প্রিন্সিপালস অফ দি কনস্টিটিউশন। সেই রকম অভ্যন্তরীণ সরকার, এই যে আলী রিয়াজ কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন তাদের জন্য মোদ্দা কথায় কিছু কিছু নীতিমালা ঘোষণা করবে। এই নীতিমালাগুলোর পরিপূর্ণতা, ব্যাখ্যা এবং প্রয়োগ সেটি নেক্সট কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করবে। যদি কেউ এখন বলে যে এখন শাসনতন্ত্র একেবারেই পরিবর্তন করে, দুটো উপায় আছে। এই পুরাতন শাসনতন্ত্রকে রেখে দিলে অনেক মানে প্রক্রিয়াগত ঝামেলা আপনি অতিক্রম করতে পারেন। যেমন ধরেন একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করতে হবে, একটা কমিশন করতে হবে, তারপরে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করতে হবে। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি উইল ড্রাফট দি কনস্টিটিউশন। মানে এটা অনেক ঝামেলা। মানে আপনি কিসের ভিত্তিতে করবেন? আপনার এখন তো এই কনস্টিটিউশন আপনি মেনে নিতে পারছেন না, বা আগামী মানে কি কনস্টিটিউশন কীভাবে হবে সেটা আমরা বুঝছি না। কিন্তু ধারণাগতভাবে একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন মানে শিক্ষার্থী হিসাবে আমি এটা বলতে পারি যে আগামী নির্বাচনটি হবে জাতীয় সংসদের নয়, সেটি হবে মানে ধরেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, সংসদ প্রতিষ্ঠার জন্য যে আপনার মনে আছে 1972 সালে আমাদের যে জাতীয় সংসদ, সেটি কিন্তু প্রথমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কারা অন্তর্ভুক্ত হলেন? পাকিস্তান আমলে জাতীয় সংসদে মানে কেন্দ্রীয় ন্যাশনাল অ্যাসেম্বলির জন্য নির্বাচিত MNA, মেম্বার অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং মেম্বার অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, দুটো একত্র করে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঘোষণা করা হলো। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উইল কনস্টিটিউট দি কনস্টিটিউশন। এরপরে
একটা শাসনতন্ত্র রচিত হয়েছে। এখানেও সেই বিধিবদ্ধ নিয়মটা আমরা অনুসরণ করতে পারি। এবং সেখানে আপনারা দেখেন মানে কথাবার্তা, চাল চলন, বক্তৃতা, বিবৃতি, আলাপ আলোচনার মাধ্যমে কিছু কিছু ঐক্যমত্য কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ধরেন আমি আবারও সেই বিএনপিকে ধন্যবাদ দিই যে তারাই তো এখন মেজর ফ্যাক্টর এবং তারাই জাতির ভাগ্য নির্ধারক এখন। তো তারা বলছে যে একজন ব্যক্তি দ্বিতীয়বারের পর আর প্রধানমন্ত্রী থাকবেন না। এটা কিন্তু বিরাট ব্যাপার তাদের মতো ওই যে উত্তরাধিকারের রাজনীতিতে যারা বিশ্বাস করেন। তো ওই সংস্কারই কি নির্বাচনের আগেই হওয়া উচিত না নির্বাচনের পরে হবে? সেটি এটা কঠিন কথা যে ডিম আগে মুরগি আগে, সেরকম একটা কথা আর কি। কিন্তু আমরা বিশ্বাস করি যে নির্বাচন আগেই হওয়া উচিত। এই নীতিগত ঐক্যমত্যটা নির্বাচন আগেই হওয়া উচিত। আপনি যে আশঙ্কার কথা বলেন, নির্বাচন হয়ে যাওয়ার পর তো আপনি ক্ষমতায় চলে গেছেন, আমরা আপনাদেরকে জবাবদিহি করতে পারবো না। যদি আপনারা ক্ষমতায় যান, ক্ষমতায় গিয়ে কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। যেহেতু হিস্ট্রি সাপোর্ট দিচ্ছে, হিস্ট্রি সাপোর্ট দিচ্ছে না, সুতরাং আপনাদেরকে আগেই করে নিতে হবে। এই যে বিএনপি যেমন বলছে যে বাই ক্যামেরাল লেজিসলেচার, দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে আমাদের মতো যারা বুদ্ধি বিক্রি করে খাই, বুদ্ধিজীবী, তাদের একটা স্থান হতে পারে। তো সেজন্য আমিও খুব আশান্বিত যে যদি সেকেন্ড অ্যাসেম্বলি হয় তাহলে একটা সম্ভাবনা থাকতে পারে আর কি। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ বাসু, আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ। আরো কিছুক্ষণ আলোচনা করতে পারলে ভালো লাগতো, তবে আজকে এখানে অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। তো আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমার মতো অভাজনকে ডেকে আনার জন্য। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করি। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।